জয়ন্তীর মা সোফার কাছে এসে আমার পাশে বসল এবং বসে আস্তে আস্তে আমার কাছে আসার চেষ্টা করল। আমাকে এমনভাবে আবদ্ধ করার চেষ্টা করছে যাতে আমি কোনোভাবেই নড়তে পারছিলাম না। তারপর আমি বললাম, আন্টি, আপনি আমার সাথে এমন করছেন কেন? সত্যি করে বলেন তো, আপনি আমার কাছে কি চান? জয়ন্তীর মা তখন চুপ করে রইল আর আমার সাথে খুব বাজে আচরণ করার প্রয়াস দেখালো। আমি তখন জয়ন্তীর মাকে অনেক অনুরোধ করলাম যে, আন্টি, এইসব কাজ করা ভালো না, অনেক পাপ হবে। তারপর আন্টি আমাকে বলল, বাবা রমেশ, তোর আঙ্কেল একজন মেরিন ইঞ্জিনিয়ার। সে 6 মাস পর পর বাড়ি আসে। আর আমি তো একজন মানুষ, আমারও তো অনেক কিছু মন চায়। আমার মনের ভিতর অনেক কষ্ট রমেশ, আমি যে আর পারছি না। বাবা রমেশ, তুই আমাকে একটু শান্তি কর, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি বললাম, না আন্টি, এটা করা উচিত হবে না। তারপরও আন্টি আমাকে জোর করে যা করল তা শুনলে বন্ধুরা, তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হেলা বন্ধুরা, আমি রমেশ, আমার বয়স 30। তবে আমি আজকে তোমাদের মধ্যে যে গল্পটা বলবো, তখন আমার বয়স ছিল 18। সবে মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পর কি করব বুঝতে পারছিলাম না। ভাবতে ভাবতে আমার এক বন্ধুর নাম সুজন, সে আমার কাছে আসলো। সে আমার কাছে এসে আমাকে দেখে তার মনে হলো আমি খুব চিন্তিত। তারপর আমাকে জিজ্ঞেস করল, কি রে রমেশ, কি হয়েছে তোর? কি নিয়ে এত চিন্তা করছিস? আমি বললাম, না রে বন্ধু, অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। ভাবছি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিচ্ছি, এখন কি করব? তারপর আমার বন্ধু সুজন বলল, শুন রমেশ, এই মুহূর্তে তোর যেহেতু কোনো কাজ নেই, তাহলে এক কাজ কর। আমার একটা চাচাতো বোন আছে, তুই তাকে কিছুদিন সময় দে, একটু ভালো করে পড়া। আর আমার চাচিও একজন হোম টিচার খুঁজছেন। বন্ধু সুজনের প্রস্তাবটা চিন্তা করে দেখলাম খারাপ না। যদি তাকে পড়াই, তাহলে আমার দুইটা উপকার হবে। এক হচ্ছে আমার সময় কাটবে, দুই হচ্ছে কিছু টাকাও পাব, যা দিয়ে আমার হাত খরচ চলবে। তাই বন্ধু সুজনের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। প্রথম দিন সুজনই নিয়ে গেল ওর চাচির বাসায় আমাকে। গুলশানে জয়ন্তীদের বাসা, সুন্দর 4 তলা বাড়ি। ওরা বেশ বনেদি বড়লোক, দেখলেই বোঝা যায়। গেটের সামনে বেশ বড় একটা জামরুল গাছ। ঢাকা শহরে জামরুল গাছ সচরাচর দেখা যায় না। গেটে দারোয়ান ছিল। সুজনকে দেখে দরজা খুলে দিল। তারপর নিজেই এগিয়ে গিয়ে একতলায় কলিং বেলে টিপ দিল। ছোট্ট একটা কাজের মেয়ে দরজা খুলে দিল। আমরা ভিতরে গিয়ে বসলাম। সুন্দর করে সাজানো ড্রয়িং রুম। যে গুছিয়েছে বোঝাই যায় তার রুচি সত্যিই সুন্দর। দেশ বিদেশের নানারকম ভাস্কর্য, শোপিস আর পেন্টিং, অনেকগুলো প্লেনের মডেল। আমরা বসার একটু পরেই জয়ন্তী হাজির। সুজকে দেখে জয়ন্তী বলল, ভাইয়া কেমন আছো? এতদিন পরে আসলা? সুজন ঘাড় নেড়ে বলল, ভালো আছি। তুই কেমন আসোস? এই দেখ, তোর নতুন স্যার নিয়ে এসেছি। অনেক রাগী, তোকে একদম সোজা করে দেবে। জয়ন্তী বলল, ইনি বুঝি আমার নতুন টিচার? বলেই সে হি 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 হাসি মারল। আমি বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এ কি বিপদ রে বাবা, এটা হাসির কি হলো? একটু পরেই একজন মহিলা ঘরে ঢুকল। মহিলা ঘরে ঢুকতেই মনে হলো ঘরের আলো যেন বেড়ে গেছে। প্রচণ্ড সুন্দরী এক মহিলা, কথাবার্তা যেমন সুন্দর, তেমনি স্মার্ট। একদম অন্যরকম ভাবে কথা বলে। কি মিষ্টি কণ্ঠস্বর। আমাকে পরিচয় করিয়ে দিল সুজন। ওর বন্ধু দেখে আমাকে মহিলা অনেক প্রশ্ন করলেন। কোথায় পড়ি? কি করি? বাবা কি করেন? একদম ফুল প্রোফাইল আর কি। আমিও বেশ সুন্দর গুছিয়ে উত্তর দিলাম। উনি বেশিরভাগ সময় ইংলিশ মেশানো বাংলায় কথা বলছিলেন। বোঝা যায় হাইলি এডুকেটেড। তবে তখনও আমি একটা জিনিস জানতাম না, যেটা পরে জেনেছি। সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আমি সপ্তাহে 4 দিন পড়াবো। ফ্রাইডে অফ,
আর দিনগুলো ফ্লেক্সিবল। যেদিন খুশি আসতে পারি। তবে সন্ধ্যা ৭টার পরে আসলে ভালো হয়। জয়ন্তী খুব ফাঁকিবাজ। তবে অনেক ব্রিলিয়ান্ট। পড়ানো শুরু করার পরেই বুঝতে পারলাম জয়ন্তীর টিউটার এত ঘন ঘন চেঞ্জ হয় কেন। মেয়েটা একের পরে এক প্রশ্ন করতেই থাকে। তবে আমিও বেশ ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দেই। বকাঝকা করি না। ও গল্প করতে চাইলে গল্প করি। ১ ঘন্টা করে পড়ানোর কথা। বেশিরভাগ সময়ই পড়া শেষ করতে করতে ৯:৩০ বেজে যায়। রাত বেশি হয়ে গেলে জয়ন্তীর আম্মু না খেয়ে যেতে দেন না। যেহেতু উনি সুজনের খালা, তাই আমারও আন্টি ডাকা উচিত। কিন্তু এত ইয়াং যে উনাকে আন্টি ডাকতে লজ্জাবোধ করছে। উনাকে দেখলে কেউ বলবে না যে উনার এত বড় একটা মেয়ে আছে। মেরে কেটে উনার বয়স ২৪ পার করানো যাবে না। কিন্তু যেহেতু উনার এত বড় একটা মেয়ে আছে, মনে হচ্ছে উনার বয়স ৩৩ কি ৩৪ হবে। আমি উনাকে কোনো রকম সম্বোধন না করেই কথা বলার চেষ্টা করলাম। এতদিন ধরে জয়ন্তীকে পড়াচ্ছি। এখনো ওর বাবাকে দেখলাম না। একদিন ফস করে জিজ্ঞেসই করে বসলাম, জয়ন্তী, তোমার আব্বুকে তো একদিনও দেখলাম না। উনি বুঝি অনেক রাতে বাসায় ফেরেন? জয়ন্তী সাথে সাথে বই বন্ধ করে বলে, না স্যার, আব্বু তো মেরিন ইঞ্জিনিয়ার। উনাকে ম্যাক্সিমাম সময় জাহাজে থাকতে হয়। তবে আব্বু ছুটি পেলেই চলে আসে। ৩-৪ মাস পর পর আসেন। মাস খানেক থাকেন, আবার চলে যান। এবার ৪ মাস পার হয়ে গেল। তাও আব্বু আসছে না। বলেছে জাহাজ নিয়ে ডেনমার্কে আছে। ওখানে কি একটা ঝামেলা হয়েছে। আসতে আরও মাস দুয়েক দেরি হয়ে যাবে গু। এখন বুঝতে পারলাম জয়ন্তীর আম্মু সবসময় এত উদাস থাকে কেন। জীবনের বেশিরভাগ সময়টাই মহিলার হয়তো এভাবে একা একা কাটাতে হয়। এরপর থেকে কেন যেন আমিও উনাকে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করতাম। কখনো ৭টার আগে গিয়ে হাজির হয়ে যেতাম। উনি হয়তো তখন টিভি দেখতেন বা ড্রয়িং রুম গোছাতেন। বেশিরভাগ কাজই উনি নিজের হাতে করতেন। জয়ন্তীর আম্মুর নাম ছিল তাসনোবা ফারিন। গল্প করতে করতে উনি অনেক কথাই বলতেন। উনার ছোটবেলার কথা। উনার এক ভাই পাইলট। উনারা এক ভাই এক বোন। তাহলে সুজনের মা উনার কে হন? আমি আর জিজ্ঞেস করিনি। কথা প্রসঙ্গে উনাকে একদিন জিজ্ঞেস করে ফেললাম, আপনার বাংলাটা খুব অদ্ভুত। আমি এরকম বাংলা আগে শুনিনি। উনি হেসে বললেন, আমি কি খুব খারাপ বাংলা বলি? আমি বললাম, না না, তা হবে কেন? আপনার বাংলা খুব সুন্দর। আপনার ভয়েস অনেক মিষ্টি। কিন্তু আপনার টানটা যেন কেমন অন্যরকম। উনি হেসে বললেন, কেন, সুজনের মা বুঝি খুব ভালো বাংলা বলেন? আমি বললাম, হ্যাঁ, আন্টি তো বেশ ভালো বাংলা বলেন। উনি বললেন, হবে হয়তো, ওর তো অনেক আগে বিয়ে হয়ে গেছে। তাছাড়া ওরা তো মঞ্জিলে থাকত না। কি কথা শুনে কেমন যেন খটকা লাগল। মঞ্জিল মানে? আমি আর ঘাটালাম না। পরে সুজনকে ধরলাম। এই শালা, বলতো ঘটনাটা কি? প্রথমে তো ও বলতেই চায় নাই। পরে একটু একটু করে বলল, আসলে ওরা হচ্ছে নবাবদের একটা ব্রাঞ্চ। শুনে তো আমি আঁতকে উঠলাম। বলে কি শালা? ওর নানা নাকি ২ বিয়ে করেছিল। বড় ঘরে ছিল জয়ন্তীর মা, আর ছোট ঘরে ছিল সুজনের মা। সুজনের মা আবার ওর মায়ের বড় সন্তান। ফ্যামিলিতে প্রবলেমের কারণে ওরা বড় হয়েছে মঞ্জিলের বাইরে। আর বাকিরা মোটামুটি জয়েন্ট ফ্যামিলির মতো বড় হয়েছে একসাথে। পরে অবশ্য সব ঠিকঠাক হয়ে যায়। ওদের মেইন ল্যাঙ্গুয়েজ নাকি উর্দু ছিল। সুজনের নানা নাকি এখনো উর্দুতে কথা বলে। ভালো বাংলা বলতে পারে না। এসব শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। বলে কি? যাই হোক, সেদিন থেকে আমি জয়ন্তীর মায়ের সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম। জয়ন্তী বেশিরভাগ সময়ই আত্মীয়দের বাসায় ঘুরতে চলে যেত। কাজেই আমাকে অনেকক্ষণ বসে থাকতে হতো। সেই সময়টা জয়ন্তীর মা অনেক কথা বলতো আমাকে, ঠিক যেন এক বন্ধুর মতো। উনার ১৬ বছর বয়সে বিয়ে হয়ে যায়। ১৭ বছর বয়সে বাচ্চা। উনি দুঃখ করে বলেন, ওনার অনেক স্বপ্ন ছিল, অনেক লেখাপড়া করার ইচ্ছা ছিল। সেগুলা কিছুই হয়নি। উনার হাজব্যান্ড বেশিরভাগ সময় শিপে থাকে। উনাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেছে। আমিও যেন বয়সের তুলনায় অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম। আসলে এত কম বয়সে এত বেশি নারী সঙ্গ পেয়েছি, যে কারণেই নারীদেরকে অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম।
মেয়েরা সবসময় একজন ভালো শ্রোতা খোঁজে, যাকে সব বলতে পারে। আর আমি বাজি রেখে বলতে পারি, আমি একজন খুব ভালো শ্রোতা। তখন ব্রিটিশ কাউন্সিলে একটা কোর্স করছি, কাজেই ইংলিশটাও প্র্যাকটিস করা প্রয়োজন। জয়ন্তীর মা মাঝে মাঝেই ইংলিশে প্রশ্ন করে বসে, আমিও টাফট অ্যান্সার করে দিই। আমরা দুজনেই একজন আরেকজনের বন্ধুর মতো হয়ে গেলাম। খুব পছন্দ করতাম। আমার মনে তখনও পাপ ঢোকেনি। কিন্তু হঠাৎ একদিন একটা ছোটখাট ইনসিডেন্ট হয়ে গেল। বিকালে আমরা বন্ধুরা মিলে রেগুলার ক্রিকেট খেলতাম। সেদিন ক্রিকেট খেলে ঘেমে ঘুমে এসে আন্ডারওয়্যার মোজা খুলে অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম। এখন জয়ন্তীকে পড়াতে যাব। নতুন আন্ডারওয়্যার খুঁজে দেখি সবগুলো ধুয়ে দেওয়া, এখনো শুকায়নি। কি আর করা, একটা ট্রাউজার আর চপ্পল পরে বেরিয়ে পড়লাম। দরজায় কলিং বেল দিতেই জয়ন্তীর মা দরজা খুলে দিল। যথারীতি কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে গল্প করছি। গল্পের এক ফাঁকে দেখি জয়ন্তীর মা আমার ট্রাউজারের দিকে চেয়ে আছে। উনার দৃষ্টি অনুসরণ করে দেখি আমি কোনো এক অজানা কারণে একটু স্ফীত হয়ে আছি এবং জয়ন্তীর মা আমার ট্রাউজারটা খুব ভালো করে দেখছে। আমি বেশ অস্বস্তি বোধ করলাম, কিন্তু ব্যাপারটা পাত্তা দিলাম না। জয়ন্তীকে পড়াতে গেলাম। আমি চা কফি কিছু খাই না, তাই জয়ন্তীর আম্মু হয় আমাকে বাদাম পেস্তা মেশানো লস্যি পাঠাত, নয়তো ফালুদা। জয়ন্তীর মায়ের হাতের ফালুদা, ওহ অপূর্ব স্বাদ। জয়ন্তী পড়তে পড়তে হঠাৎ বলে, স্যার আমি আসছি, বলেই দৌড়। আমি বুঝলাম টয়লেটে যাচ্ছে। আমি বসে বসে পাতা উল্টাচ্ছি। এমন সময় জয়ন্তীর মা ছোট একটা ট্রে নিয়ে হাজির। তোমার ছাত্রী কই গেল? আমি বললাম, আসছি বলে দৌড় দিল। মনে হয় টয়লেটে গেছে। জয়ন্তীর মা ট্রে এনেছে, তার মানে মনে হয় ছোট কাজের মেয়েটা অসুস্থ। এই নাও তোমার ফালুদা আর শরবত। আমি কি মনে করে উনাকে হেল্প করতে গিয়ে হাত বাড়িয়ে ট্রে ধরতে গিয়ে উল্টে দিলাম গ্লাসটা। নিছক দুর্ঘটনা, কিন্তু গ্লাস উল্টে পড়ল উনার শাড়ির উপর। উনি লাফিয়ে সরে যেতে গিয়ে গ্লাস ফেলে দিলেন মেঝেতে। ঝনাত করে গ্লাসটা ভাঙল, শেষে বাটিটাও। জয়ন্তী দৌড়ে আসল। আমার মুখটা লজ্জায় কাচুমাচু। জয়ন্তীও এসে গেছে। ও দরজার কাছে দাঁড়িয়ে হি হি করে হাসছে। জয়ন্তীর মায়ের শাড়িতে লেগেছে। উনি পিছিয়ে গিয়ে বললেন, তোমরা ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। দেখো পা কাটে না যেন। আমি আর জয়ন্তী গিয়ে ড্রয়িং রুমে বসলাম। আমার বেশ খারাপ লাগছিল। সরি বলা উচিত। আমি বললাম, জয়ন্তী তুমি একটু একা একা পড়, আমি তোমার আম্মুকে সরি বলে আসি। আমি ওর আম্মুর রুমের সামনে দাঁড়িয়ে নক করতে যাব। এমন সময় দেখি রুমের দরজা আধখানা খোলা, আর উনি এমন অবস্থায় আছেন যা দেখে আমার চোখ মুজে গেল। আমার সাথে চোকাচোকি হয়ে গেল। আমি যে কি ভীষণ লজ্জা পেলাম, কিন্তু জয়ন্তীর মা বোধহয় লজ্জা পায়নি, বরঞ্চ একটা ছোট্ট হাসি উপহার দিল। এই হাসিতে কি ছিল জানি না, তবে কেন যেন মনে হয় আমন্ত্রণের হাসি। জয়ন্তীর মার হাসির মধ্যে কেন জানি আমার মনে হচ্ছে অন্য রকম রহস্য লুকিয়ে আছে। জয়ন্তীর মার কাছে আর ক্ষমা চাইতে পারলাম না। আমি লজ্জায় জয়ন্তীর মার কাছ থেকে চলে আসলাম। জয়ন্তীর মা বেশ কিছুক্ষণ পরে এসে বলল, তোমাদের রুম পরিষ্কার হয়ে গেছে, চাইলে যেতে পারো। আমি উনার দিকে তাকাবার সাহস পাচ্ছিলাম না। আমি সেদিনের মতো পড়ানো শেষ করে বাসায় চলে আসলাম। পরদিন যাব না করেও কি মনে করে 7টার আগেই হাজির। জয়ন্তীর মা যথারীতি দরজা খুলে দিল। আজকে গেটে দারোয়ানকে দেখলাম না, হয়তো কোনো কাজে পাঠিয়েছে। আজকে জয়ন্তীর মা একটা অফ হোয়াইট শাড়ি পরেছেন, অপূর্ব সুন্দরী লাগছে, যেন সত্যিকারের এক রাজকুমারী। একটু কি সেজেছেও? হ্যাঁ তাই তো, মনে হচ্ছে জয়ন্তীর মাকে আজকে একটু রোমান্টিক লাগছে। জয়ন্তীর মার অপূর্ব চেহারা, দেখতে অনেক আবেদনময়ও বটে। হয়তো বয়সের জন্য একটু চর্বি জমেছে। আমি খানিকক্ষণ অপলক দৃষ্টিতে দেখলাম, তারপরে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। জয়ন্তী বাসায় নেই। ওর মা বলল, আজকে ও নানা বাড়ি থাকবে। আমার বুক দূর দূর করে কাঁপছিল। তবু আমি সোফাতে বেশ স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলাম। অন্যদিন জয়ন্তীর মা আমার অপোজিটের সোফাতে বসে, আজকে আমার পাশে বসেছে। উনার এখান থেকে হালকা একটা পারফিউমের গন্ধ বাতাসে ভেসে আসছে। আমি আচ্ছন্ন হয়ে যাচ্ছি কোনো এক অজানা নেশাতে।
আজ যে কথাই বলছো না, কি হয়েছে তোমার? আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারছি না। জয়ন্তীর মার দিকে চোখ তুলে তাকাতেও পারছি না। দর দর করে ঘামছি। তুমি সুস্থ আছো তো, বলেই উনি আমার কপালে হাত দিয়ে পরীক্ষা করার চেষ্টা করলেন। সারা শরীরে যেন বজ্রপাত হয়ে গেল। উনি আমাকে খুব ভালো করে পরীক্ষা করে বললেন, একই তোমার তো জ্বর নেই, তাহলে ঘামছ কেন? আমি এবার মুখ তুলে তাকালাম। আমার চোখ হয়তো লাল হয়ে গিয়ে থাকবে। মুখ, কান, নাক সব দিয়ে আগুন বেরোচ্ছে। আমার হাত কাঁপছে। একই হতে যাচ্ছে। জয়ন্তীর মা টেবিল থেকে টিস্যু নিয়ে আমার ঘাম মুছে দেওয়ার জন্য কাছে এল। একদম কাছে, যেখান থেকে উনার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমি আস্তে আস্তে পিছু হবার চেষ্টা করলাম। তারপরও কোনো কাজ হলো না। জয়ন্তীর মা সোফার কাছে এসে আস্তে আস্তে আমার পাশে বসল এবং বসে আস্তে আস্তে আমার কাছে আসার চেষ্টা করল। আমাকে এমনভাবে আবদ্ধ করার চেষ্টা করছে যাতে আমি কোনোভাবেই নড়তে পারছিলাম। তারপর আমি বললাম, আন্টি, আপনি আমার সাথে এমন করছেন কেন? সত্যি করে বলেন তো, আপনি আমার কাছে কি চান? জয়ন্তীর মা তখন চুপ করে রইল আর আমার সাথে খুব বাজে আচরণ করার প্রয়াস দেখালো। আমি তখন জয়ন্তীর মাকে অনেক অনুরোধ করলাম যে, আন্টি, এইসব কাজ করা ভালো না, অনেক পাপ হবে। তারপর আন্টি আমাকে বলল, বাবা রমেশ, তোর আঙ্কেল একজন মেরিন ইঞ্জিনিয়ার। সে 6 মাস পর পর বাড়ি আসে। আর আমি তো একজন মানুষ। আমারও তো অনেক কিছু মন চায়। আমার মনের ভিতর অনেক কষ্ট রমেশ। আমি যে আর পারছি না। বাবা রমেশ, তুই আমাকে একটু শান্তি কর। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি বললাম, না আন্টি, এটা করা উচিত হবে না। তারপরও আন্টি আমাকে জোর করে বাজে কাজ করাতে বাধ্য করেছিল। তারপর আমি যখন কোনোভাবেই রাজি হচ্ছিলাম না, তারপর আন্টি আমাকে বলল, রমেশ, আজকে তুই যদি আমাকে খুশি করতে পারস, তাহলে এই দেখ, এখানে 50,000 টাকার একটি বান্ডেল আছে। এই সবগুলো টাকাই আমি তোকে দিয়ে দিব। কি বলবো বন্ধুরা, টাকার লোভ, বড় লোভ। আর তাছাড়াও আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। এই সময় আমার টাকাটার খুবই প্রয়োজন ছিল। তারপর বন্ধুরা টাকার লোভে পড়ে আমি জয়ন্তীর মার সাথে বাজে কাজ করতে রাজি হয়েছিলাম। কি বলবো বন্ধুরা, যদিও জয়ন্তীর মার বয়স একটু বেশি, তারপরও কি বলবো বন্ধুরা তোমাদেরকে, উনার এত পাওয়ার যা দেখে আমি সত্যি বিস্মিত হয়ে গিয়েছিলাম। এরপর থেকে প্রায় জয়ন্তীর মা টাকার লোভ দেখিয়ে আমাকে দিয়ে এই কাজটি করাতো। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, তোমরা যারা বউকে রেখে বেশি দিন দূরে থাকো, তোমরা তোমাদের স্ত্রীর প্রতি খুব ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবা। আর তাছাড়াও তোমরা বউকে রেখে দূরে থাকার চেষ্টা কম করবা। কারণ সর্বদাই স্বামী স্ত্রী একসাথে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে। আর পরকীয়ার মতো ঘৃণ্যতম কাজে শয়তান কখনো প্ররোচনা দিতে পারে না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে বাস্তব জীবনের একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভাবিমা হওয়ার পর বেশ একাকিত্ব বোধ করছিলেন। তার এবং আমার দাদার মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল। এরই মধ্যে আমি তাদের বাড়িতে যাই, আর আমাকে দেখে ভাবি খুব খুশি হন। একদিন আমি ভাবির ঘরে হঠাৎ করে ঢুকে পড়ি যখন তিনি তার শিশুকে খাওয়াচ্ছিলেন। সেদিনের ঘটনাটি আমাদের দুজনের জন্যই কিছুটা অস্বস্তিকর ছিল। আমি পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ক্ষমা চেয়ে বেরিয়ে আসি। এক রাতে ভাবি হঠাৎ আমার ঘরে আসেন। আমি বুঝতে পারলাম তিনি মানসিক চাপে আছেন। কিছু না বললেও তার চোখে ক্লান্তির চিহ্ন স্পষ্ট ছিল। তিনি বললেন, আমার দিনগুলো খুব কঠিন যাচ্ছে, একটু মানসিক সমর্থন দরকার। এরপর তিনি এসে আমার পাশে বসেন। আমরা কিছুক্ষণ কথা বললাম, আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। সেই রাতটি আমাদের সম্পর্কের জন্য নতুন একটি অধ্যায়ের শুরু ছিল, যেখানে সহানুভূতি আর বন্ধুত্ব আরও গভীর হয়। আমার ভাবি ছিল অনেক সুন্দর দেখতে। তিনি সব সময় মডার্ন ড্রেস পরতে ভালোবাসত।
বিয়ের পর তিনি একটু স্বাস্থ্যবান হয়ে যায়, যা তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল। বন্ধুরা, আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করবেন না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি অনেকদিন পর আমার দাদার বাড়ি যাচ্ছিলাম। সেখানে যাওয়ার আগে জানতাম না যে দাদার স্ত্রী আমার সাথে এমনভাবে সম্পর্ক গড়ে তুলবেন, যা আমাদের দুজনের জন্যই ভালো হবে। তাদের বিয়ের পর থেকে আমি আমার ভাবির সাথে খুব কমই দেখা করেছিলাম। মাঝে মাঝে দাদার ফোনে কথা হলেও ভাবির সাথে তেমন যোগাযোগ ছিল না। দাদার একটি ছেলে হয়েছে, এখন তার বয়স 6 মাস, কিন্তু আমি এখনও ছেলেটিকে দেখতে যেতে পারিনি। তাই কিছুদিনের জন্য সময় বের করে দাদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়িতে পৌঁছানোর পর প্রথমেই আমার ভাবির সাথে দেখা হলো। প্রথমে তাকে চিনতে পারিনি, কারণ তিনি এখন অনেকটাই পরিবর্তিত, বেশ মোটা হয়ে গেছেন। এরপর ধীরে ধীরে তাকে চিনে ফেললাম। আমি তাকে জড়িয়ে ধরলাম এবং তার বাচ্চাটির সাথে অনেক মজা করে খেললাম। সন্ধ্যায় যখন দাদা বাড়ি এলেন এবং আমাকে দেখলেন, তখন তিনি খুব খুশি হলেন। আমার দাদা রাহুল দা আমাদের পরিবারের বড় ভাইদের মধ্যে একজন ছিলেন। আমি ছিলাম পরিবারের সবচেয়ে ছোট চাচার ছেলে, আর রাহুল দা ছিলেন সবচেয়ে বড় চাচার ছেলে। ছোটবেলায় রাহুল দা আমাকে অনেক ভালোবাসতেন, আর পরিবারের ছোট হওয়ায় সবাই আমাকে আদর করতেন। এখন ভাবি যে আমাকে এতটা যত্ন নেবেন, তা আমি ভাবতেও পারিনি। 2 দিন দাদা ও ভাবির সাথে থেকে আমি বাড়ি ফিরতে প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই ভাবি আমাকে থামিয়ে দিলেন। তিনি বললেন, বাচ্চা হওয়ার পর থেকে আমি কোথাও যেতে পারিনি। যদি তুমি আরও কিছুদিন থেকে যাও, তাহলে আমার কিছুটা সাহায্য হবে। তোমার দাদাও কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন, তখন তুমি থাকলে আমার জন্য ভালো হবে। আমি তখনই আমার পড়াশোনার পরীক্ষা শেষ করে দাদার বাড়ি এসেছিলাম, আর ছুটিও ছিল। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কিছুদিনের জন্য সেখানে থেকে যাই। ওই শহরে আমার কিছু বন্ধুও ছিল, যাদের সাথে দেখা করার ইচ্ছা ছিল। সেই দিন আমি আমার ঘর থেকে স্নান করে বের হলাম। যেহেতু দাদার বাড়িতে থাকার পরিকল্পনা করিনি, তাই বেশি কাপড়ও সাথে আনিনি। আমি দাদার টি-শার্ট খুঁজে বের করার জন্য তার ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভাবিকে সেখানে কোথাও দেখলাম না, আর দাদাও তখন ঘরে ছিলেন না। মনে হলো ভাবি হয়তো রান্নাঘরে ব্যস্ত, আর দাদা কোথাও কাজে ব্যস্ত ছিলেন। ভাবিকে কাজ থেকে ডেকে আনা ঠিক মনে করলাম না। সাধারণত সবার কাপড় আলমারিতে থাকে, তাই আমি নিজেই দাদার একটি টি-শার্ট নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি দাদার একটি টি-শার্ট পরে নিলাম এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে একজন আমাকে জড়িয়ে ধরলেন। ভাবি হয়তো ভুল করে আমাকে দাদা মনে করে আলিঙ্গন করলেন। আমি দ্রুত তার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি তখনও আমাকে ছাড়তে চাইলেন না এবং আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। ঠিক তখনই দাদা ঘরে ঢুকলেন এবং ভাবিকে আমাকে জড়িয়ে ধরতে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দাদাকে দেখে ভাবি হঠাৎ পেছনে সরে গেলেন এবং বললেন, তুমি যখন দরজায় দাঁড়িয়ে আছো, তবে তিনি কে? আমি তখন ঘুরে দাঁড়ালাম, আর ভাবি আমাকে দেখে হতভম্ব হয়ে বললেন, তুমি তো রাহুলের টি-শার্ট পরে আছো, তাই চিনতে পারিনি। দাদা এবং আমি দুজনেই এই ঘটনাটি মেনে নিলাম, কারণ আমরা বুঝতে পেরেছিলাম এটি নিছক একটি ভুল বোঝাবুঝি। এরপর দাদা আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন, আর আমিও সেখানে থেকে সরে এলাম। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ভাবি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ভাবি কি বোঝাতে চাইছিলেন তা তখনও বুঝতে পারলাম না। দুপুর থেকেই দাদা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কারণ রাতে তার ফ্লাইট ছিল। রাত 9টার দিকে তিনি ফ্লাইটের জন্য বেরিয়ে গেলেন। এর পরের কয়েকদিন আমি, ভাবি আর তাদের ছোট সন্তান বাড়িতে একাই ছিলাম। দাদা চলে যাওয়ার পর থেকে ভাবির আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম। সেদিন রাতে তিনি বললেন বাচ্চাটি ঘুমাতে পারছে না, তাই তাকে আমার ঘরে নিয়ে এলেন। বাচ্চাটিকে আমার কোলে রেখে তিনি একটু কাজ সেরে আসবেন বলে চলে যান। কিছুক্ষণ পর বাচ্চার খেলনাটি হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল। খেলনাটি তুলতে গিয়ে তিনি নিচু হলেন, আর তখন তার শাড়ির আঁচল সামান্য সরে গেল। কিন্তু আঁচল ঠিক করার চেয়ে তিনি খেলনাটি তোলার দিকে বেশি মনোযোগ দিলেন, যা দেখে আমি একটু অস্বস্তিতে পড়লাম। পরে তিনি খেলনাটি তুলে আঁচল ঠিক করে নিয়ে বললেন, আজ সারাদিন রাহুলের যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম, খুব ক্লান্ত লাগছে। এখন একটু বিশ্রাম না নিলে ভালো লাগবে না। এখন স্নান না করলে আমার মনের প্রশান্তিও হবে না। তুমি কি একটু সময়ের জন্য তোমার ভাতিজাকে সামলাতে পারবে? আমি সম্মতি দিলাম এবং ভাবি বাচ্চাটিকে রেখে স্নান করতে চলে গেলেন। আমি বাচ্চাটির সাথে খেলতে থাকলাম। কিছুক্ষণ পর বাচ্চাটি কান্না করতে শুরু করল। হয়তো ওর খিদে পেয়েছিল।
আমি তাকে নিয়ে ভাবির ঘরে গেলাম, দেখলাম ভাবি চুল শুকাচ্ছেন। আমাকে দেখে তিনি বাচ্চাটিকে আমার হাত থেকে নিলেন। আমি ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিলাম, ঠিক তখন ভাবি বললেন, আমার মাথা খুব ব্যথা করছে, মনে হয় না চুল ধোয়া উচিত ছিল। ভাবি মাথা ব্যথার কথা বললেন, তাই আমি রান্নাঘরে গিয়ে তার জন্য একটু আদা চা বানিয়ে নিয়ে এলাম। নিজের জন্য 1 কাপ বানালাম, কারণ চা আমার অনেক দিনের সঙ্গী। ডিগ্রি পড়ার সময় রাত জেগে পড়াশোনা করতাম, তখন থেকেই চা পানের অভ্যাসটা লেগে গেছে। 2 কাপ চা নিয়ে ভাবির ঘরে ফিরলাম। তখন দেখলাম ভাবি বাচ্চাকে খাইয়ে দিয়ে শুয়ে আছেন। হঠাৎ চোখে পড়ল তার গাউনের কিছু অংশ একটু সরেছে। আর আমি তৎক্ষণাৎ দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিলাম। ভাবি আমাকে বললেন, দেবরজি, তোমার চোখ ফিরিয়ে নেওয়ার কি দরকার? তখন আমি তাকে তার পোশাক সম্পর্কে বললাম। তিনি দ্রুত তা ঠিক করলেন। আমি তার দিকে তাকালাম এবং কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ায় একটু লজ্জা পেলাম। ভাবি কোনো দ্বিধা ছাড়াই আমার সাথে কথা বলতে শুরু করলেন। চায়ের কাপ হাতে নিয়ে বললেন, তোমার বানানো চা বেশ ভালো হয়েছে। মাথার ব্যথাও যেন সেরে গেছে। চা শেষ করে আমি কাপগুলো তুলে রান্নাঘরে রাখলাম এবং তারপর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন প্রতিদিনের মতো আমি সকালবেলা ঘরের বাইরে ব্যায়াম করছিলাম। সাধারণত ভাবি সকাল 9টার দিকে ওঠেন, তাই আমি জানতাম তিনি এত সকালে বের হবেন না। আমি প্রতিদিন সকাল 7টায় উঠে ব্যায়াম শুরু করি এবং 8টার মধ্যে শরীর ঘামে ভিজে যায়। হঠাৎ 8টার সময় ভাবি তার ঘর থেকে বেরিয়ে এলেন। আমাকে এক্সারসাইজ করতে দেখে বললেন, তুমি তো এত ফিট আছো, আমাকে কখনো এক্সারসাইজ করার পরামর্শ দাওনি কেন? বাচ্চা হওয়ার পর থেকে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি হেসে বললাম, কোনো সমস্যা নেই, তুমি আজ থেকে আমার সাথে ব্যায়াম করতে শুরু করো। তারপর ভাবি শার্ট ও প্যান্ট পরে এলেন, যাতে তাকে একটু অন্যরকম লাগছিল। আমি নিজেকে সামলে নিলাম এবং ভাবিকে ব্যায়ামের ধাপগুলো শেখাতে লাগলাম। এইভাবে আমাদের মধ্যে কথাবার্তা আরও বেড়ে যেতে লাগল। মাঝে মাঝে ভাবি হঠাৎ দুপুরে আমাকে তার ঘরে ডেকে পাঠাতেন, যাতে তিনি কোনো সাহায্য বা পরামর্শ নিতে পারতেন। এরপর একদিন আমার এক বন্ধুর ফোন এলো, যে এই শহরেই থাকত। তাকে বললাম যে আমিও এই শহরে আছি এবং সে আমাকে দেখা করতে জোর করতে লাগল। যখন আমি বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম, ভাবি আমার পাশেই বসেছিলেন। আমি বাইরে যাওয়ার কথা বলতেই তিনি আমাকে থামিয়ে বললেন, এখন তো আমরা দুজনই বাড়িতে আছি, তাই তুমি তোমার বন্ধুকে এখানে ডাকো। আমি তোমাদের জন্য ভালো কিছু খাবার তৈরি করব। আমি আমার বন্ধুকে বাড়িতে আসার জন্য ঠিকানা দিলাম এবং ভাবি সেদিন আমাদের জন্য নিজ হাতে খুব সুন্দর কিছু খাবার তৈরি করলেন। আমার বন্ধু সুনীল এলে ভাবি তার সঙ্গে বেশ ভালোভাবে কথা বললেন। কিন্তু সুনীল চলে যাওয়ার পর ভাবি বললেন, তোমার এই বন্ধুকে ভালো লাগেনি। তার চোখের দৃষ্টি কিছু ঠিক ছিল না। মহিলারা পুরুষদের দৃষ্টিভঙ্গি ভালোভাবে বুঝতে পারেন, আর ভাবি হয়তো সঠিকভাবেই সেটা ধরতে পেরেছিলেন। আমি ভাবিকে আশ্বস্ত করলাম, ঠিক আছে, আজ থেকে আমি তার সাথে শুধু বাড়ির বাইরে দেখা করব। আর কখনো তাকে বাড়িতে ডাকব না। সেই রাতেই বাচ্চাটি খুব কান্নাকাটি করছিল, আর ভাবিও বেশ ক্লান্ত লাগছিলেন। আমি শিশুর কান্নার শব্দ শুনে ভাবির ঘরে গেলাম। তার হাত থেকে বাচ্চাটিকে নিয়ে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করলাম। তখন ভাবি বললেন, ভাই, আপনি আমার আর আমার বাচ্চার যত্ন কেমন করে করছেন? রাহুল তো বাচ্চা কান্না করলে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু আপনি আপনার ঘুম নষ্ট করে আমাদের পাশে এসে দাঁড়ালেন। তার চোখে জল দেখা গেল। ভাবি বললেন, আমার পেটে অনেক যন্ত্রণা হচ্ছে, আমি ভেবেছিলাম তার জন্য কিছু গরম পানীয় তৈরি করে আনব। তখনই তিনি আমার হাত ধরে বললেন, কিছু আনার দরকার নেই, এটা আমার শারীরিক সমস্যার কারণে হচ্ছে এবং আগামী কয়েকদিন এমনটাই চলবে। ভাবি হঠাৎ করে তার মাথাটা আমার কাঁধে রাখলেন। আমি বুঝলাম, সম্ভবত তিনি বেশ ক্লান্ত আর অসুস্থ বোধ করছেন। বাচ্চাটাও তাকে সারাদিন বিরক্ত করেছে। তাকে আরাম দিতে আমি তাকে বিছানায় শুইয়ে দিলাম এবং মাথায় আলতো করে হাত বোলাতে লাগলাম। কিছুক্ষণ পর ধীরে ধীরে তার মুখে আরামের ভাব ফুটে উঠল। কয়েকদিন পর ভাবির শরীর আগের তুলনায় বেশ সুস্থ মনে হল। ভাবি আমার ঘরে এলেন, আজ যেন তাকে দেখতে আরও সুন্দর লাগছিল। তিনি কালো রঙের একটি শাড়ি পরেছিলেন। ভাবি বললেন, ভাই, এই কয়েকদিনে আপনি আমার খুব যত্ন নিয়েছেন। বিয়ের পর থেকে রাহুল কখনোই আমার এতটা খেয়াল রাখেনি। অন্তত আমি মনে করতে পারছি না। আপনার মতো একজন স্বামী পেলে হয়তো আমার জীবনটা আরও সুন্দর হতো। কিন্তু কি করব, আমার ভাগ্যই খারাপ। আমি ভাবলাম, অনেক মহিলাই তাদের স্বামী সম্পর্কে অভিযোগ করেন, হয়তো ভাবিও তেমনি কিছু বলছেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আরও কাছে এসে বললেন, ভাই, আপনার কাছ থেকে একটা বড় সাহায্য চাই।
তিনি বললেন, গত কয়েকদিনে আপনার কাছ থেকে আমি যে সমর্থন পেয়েছি সেটা কোনোদিন ভুলব না। ভাবি এত সহজভাবে কথাগুলো বললেন যে আমি কিছুটা বিস্মিত হলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাবি আপনি ঠিক আছেন তো? এসব বলার মানে কি? আমি বিষয়টিকে গভীরে নিতে চাইছিলাম না, তাই আলাপ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিলাম। তখন হঠাৎ করে ভাবি কেঁদে উঠলেন। বললেন, আজ পর্যন্ত আমি অনেক কষ্ট মনে ধরে রেখেছি। আজ আপনার সামনে সব কিছু খুলে বলতে ইচ্ছে করছে। ভাবি বললেন, তোমার ভাই অনেক দিন ধরে অসুস্থ, আর তার প্রভাব আমাদের ছেলেও সহ্য করছে। জন্ম থেকেই আমার সন্তান দুর্বল। তোমার ভাইয়ের অসুস্থতার কারণেই এমনটা হয়েছে। যদি গাছের শিকড় দুর্বল হয় তাহলে ডালপালা কি শক্তিশালী হতে পারে? আমি অবাক হয়ে বললাম, ভাবি তুমি এসব কি বলছ? তোমার কথাগুলোর মানে পুরোপুরি বুঝতে পারছি না। ঠিক তখনই ভাবি আমার দিকে ফিরে আবেগপ্রবণ হয়ে বললেন, ভাই আমাকে বিশ্বাস করো। আমি মিথ্যা বলছি না। এরপর তিনি তার ঘরে গিয়ে আমার ভাইয়ের কিছু মেডিকেল রিপোর্ট নিয়ে এলেন। বললেন, তোমার ভাইয়ের অসুস্থতা সম্পর্কে তুমি জানোই। আমার সন্তানও খুব অল্প বয়সে নানা সমস্যায় ভুগছে, আর আমি নিশ্চিত নই সে কতদিন সুস্থ থাকবে। এখন আমাদের কাছে খুব বেশি সময় নেই। তাছাড়া তোমার ভাই তো বাড়িতেও নেই। ভাবি আমাকে গভীরভাবে দেখলেন এবং বললেন, তুমি তো বুঝতে পারছ এই পরিস্থিতিতে একজন মায়ের কত কিছু চিন্তা করতে হয়। তিনি সাহায্যের জন্য অনুরোধ করলেন। আরও বললেন, আমার এমন এক সন্তানের প্রয়োজন যে সুস্থ এবং শক্তিশালী হবে। আমি জানি তোমার ভাইয়ের থেকে সেটা সম্ভব হবে না। ভাবিকে তখন খুব চিন্তিত দেখাচ্ছিল। আমি একবার তাকিয়ে দেখলাম তার মধ্যে এক ধরনের বিশেষ কিছু ছিল যা আগেও আমার মনে কল্পনা এসেছে। যেন তিনি একজন খুবই সুন্দর এবং গুণী মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি মনে করলাম এই সময়ে তাকে মানসিকভাবে সাহায্য করা দরকার, এবং তাই তার পাশে থাকার সিদ্ধান্ত নিলাম। আমরা সেই রাত কিছুক্ষণ কথা বললাম, একে অপরকে বুঝতে চেষ্টা করলাম। ঠিক তখন পাশের ঘর থেকে শিশুর কান্নার আওয়াজ পেলাম। আমরা দুজনেই শিশুটির যত্ন নিতে উঠে গেলাম, কিন্তু আমার মনে হচ্ছিল এটা ঠিক হবে না। তাই আমি ভাবিকে বললাম যে সে যেন বাচ্চার দিকে একটু নজর রাখে। এরপর আমি গভীর ঘুমে ঢলে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি ভাবি আমার পাশে বসে আছেন। তিনি এখনও সেই একই নাইট ড্রেসে ছিলেন। মনে হলো তিনি রাতে একটুও ঘুমাননি, কারণ আমি উঠতেই ভাবি আমার সামনেই আছেন। তিনি হেসে বললেন, ভাইজা আপনি তো আমাকে ভালোভাবেই বোকা বানালেন। আপনি রাজি বলার পরেও সরাসরি ঘুমিয়ে পড়লেন। আমি তখন তাকে আলতো করে বললাম, আমাদের জন্য সময় আছে, মাত্র একটা দিন নয়, সামনের 15 দিন আমাদের জন্যই রয়েছে। মনে রেখো আমরা একে অপরের পাশে আছি। ভাবি নিজে থেকেই আমার দিকে এগিয়ে এসেছিলেন, তবে আমি বুঝেছিলাম এর আগে আমাকে কিছু মানসিক প্রস্তুতি নিতে হবে, কারণ এই অভিজ্ঞতা আমার জন্য নতুন ছিল। সেই দিন আমি সেলুনে গিয়েছিলাম এবং পথে আমার এক বন্ধুর কথা মনে পড়ে। সে বরাবরই মেয়েদের ব্যাপারে বেশ অভিজ্ঞ ছিল, সবসময় কাউকে না কাউকে ইমপ্রেস করার চেষ্টা করত। ভাবির সঙ্গে দেখা করার আগে আমি তার কাছ থেকে কিছু পরামর্শ নিলাম। সে আমাকে কিছু টিপস দিল। রাতে প্রতিদিনের মতো ভাবি আমার ঘরে এলেন। আমি মনে করলাম বন্ধু একদিন বলেছিল অনেক মানুষ চকোলেট পছন্দ করে এবং উপহার দিলে সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়ে, তাই আমি ভাবিকে একটি চকোলেট দিলাম। তিনি মৃদু হাসলেন, আর সেই মুহূর্তে বুঝলাম তিনি অনেক আন্তরিক এবং অনুভূতিপ্রবণ। তার সঙ্গে কথা বলাটা খুবই মধুর ছিল, এবং সেই দিনটা আমাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্বের স্মৃতি হয়ে থাকল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে খুব সতেজ ও প্রশান্ত লাগল। জীবনের 25 বছরেও এমন অনুভূতি আগে কখনো হয়নি, যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল। সেই অভিজ্ঞতা মনে দাগ কেটেছিল। এরপর থেকে ভাবির সঙ্গে সময় কাটানো যেন একটা অভ্যাসে পরিণত হল। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলতাম আর তার সঙ্গ উপভোগ করতাম। তবে কিছুদিন পর দাদা বাড়ি ফিরলেন। আমি ভেবেছিলাম হয়তো এখন আমাদের বন্ধুত্বের সেই খোলামেলা মুহূর্তগুলো আর আগের মতো থাকবে না। তবুও রাতের সময় যখন সবাই ঘুমিয়ে থাকত, ভাবি মাঝে মধ্যে আমার সঙ্গে কিছু সময় কাটাতে আসতেন। আমরা তখন নানা বিষয় নিয়ে আলোচনা করতাম। একবার রাতের বেলা ভাবি আমার ঘরে এসে হাসি মুখে বললেন, গত 2 দিন ধরে আমার মনে হচ্ছিল আমি হয়তো মা হতে চলেছি। আজ চেকআপ করানোর পর নিশ্চিত হলাম যে আমি গর্ভবতী। দেবরজি আপনি বাবা হতে চলেছেন, আর আমি মা। আমি ভাবিকে অভিনন্দন জানালাম। তখন ভাবি বললেন, দেবরজি শুধু অভিনন্দন দিলেই হবে না। যখন এই সন্তান আপনার, তখন তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমি অবাক হয়ে বললাম, দায়িত্ব? কিসের দায়িত্ব? ভাবি তখন বললেন, আপনাকে আপনার সম্পত্তির অর্ধেক অংশ এই সন্তানের নামে করতে হবে।
ভাবির কথা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি বললাম, ভাবি, আপনি কি বলছেন? আমার নামে তো 1 টাকাও নেই। ভাবি কিন্তু আমার কথা মানতে রাজি নন। তিনি বললেন, আপনি যতই অস্বীকার করুন, আমি জানি আপনার নামে কত সম্পত্তি আছে। যদি আপনি আমার কথা না মানেন, তবে আমাকে সবকিছু আপনার দাদাকে জানাতে হবে। এরপর আপনার পরিবারের সামনে কিভাবে বদনাম হবে, তা আপনি নিজেই দেখবেন। আমি বললাম, ভাবি, আপনি এই বাড়িতে মাত্র 2 বছর আগে এসেছেন। আর এই 2 বছরে আমি আপনাকে কোনো বড় পারিবারিক অনুষ্ঠানে দেখিনি। তাহলে আপনি আমার সম্পত্তি সম্পর্কে কিভাবে জানলেন? ভাবি আমার প্রশ্নের মুখে কিছুটা অসহায় হয়ে গেলেন। আমি আবার বললাম, নিশ্চিতভাবেই দাদা আপনাকে এসব বলেছিলেন। কিন্তু ভাবি, আপনার কাছে যত সম্পত্তিই থাকুক না কেন, কয়েক বছরের মধ্যে সেটা কোনো কাজে আসবে না। সে শুনে খুব চিন্তায় পড়ল। আমি তাকে মৃদু হেসে বললাম, তুমি কিছু বুঝতে পারছ? তখন সে বলল, দেবর, তুমি কি বলতে চাচ্ছ? আমি উত্তর দিলাম, আমার শরীরে এক ধরনের রোগ আছে, যেটা হয়তো তোমারও হতে পারে। তবে চিন্তা করো না, এটা খুব জটিল কিছু। যা কখনো ঠিক হবে না। আর কিছুদিন পরেই আমি মারা যাব, সাথে তুমিও। তাই আমি আমার সম্পত্তির এক অংশ তোমার নামে লিখে দিতে চাই। সে তখন খুবই অবাক হয়ে গেল। তার মুখ লাল হয়ে উঠল এবং বলল, এই কি বিপদে পড়লাম আমি। তারপর সে তার স্বামীকে জোরে জোরে ডাকতে শুরু করল। দাদা সঙ্গে সঙ্গে ঘরে চলে এলো। যেন বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। তখন ভাবি তার স্বামীকে বলল, আমি সম্পত্তির জন্যই তোমার ভাইয়ের কাছে এসেছিলাম। কিন্তু আমি জানতাম না যে তার শরীরে এই ধরনের সমস্যা রয়েছে। এখন আমাকে কি করতে হবে? এরপর দাদা আর ভাবির মধ্যে তর্ক শুরু হয়ে গেল। আমি সব বুঝতে পারছিলাম যে ভাবির পরিকল্পনাটি সঠিকভাবে সফল হয়নি। ভাইয়ের সাথে ভাবির প্রথম পরিচয় এবং এরপর যা ঘটেছিল, সবকিছুই এখন পরিষ্কার হয়ে গেল। সে খুব লোভী, আর সেই কারণেই ভাইয়া তার থেকে দূরে সরে গিয়েছিল। তার স্বার্থ ছাড়া সে কারো কাছে আসে না। রাহুল ভাই আমাকে শুধু ভাবির ব্যাপারে সতর্ক করেছিল। কিন্তু সেদিন রাতে দাদার আসল চেহারাটাও আমার সামনে উন্মোচিত হল। তারা দুজন মিলে আমাকে ঠকিয়ে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। আমি দাদাকে বললাম, দাদা, তুমি এতটা নিচে নামতে পারবে, তা আমি ভাবতেও পারিনি। তুমি কিভাবে তোমার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে দাও? শুধু টাকার জন্য তুমি নিজের ভাইয়ের সঙ্গে প্রতারণা করছ। আমি ভেবেছিলাম আমার দাদা এখনও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু আমি ভুল ছিলাম। আমার কথা শুনে দাদা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আর ভাবির চোখে তখন জল। আমি তখন ভাবিকে সত্যিটা জানিয়ে দিলাম। আমি বললাম, ভাবি, তোমার চিন্তা করার দরকার নেই। আমার কোনো গোপন রোগ নেই, আর আমি তোমার সঙ্গে কিছুই ভুল করিনি। যখন তুমি আমার কাছে আসতে, আমি তোমাকে চকোলেট খেতে দিতাম, যাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। তুমি যখন ঘুমিয়ে পড়তে, আমি ঘর থেকে বেরিয়ে যেতাম। যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, তাহলে সেই গোপন ক্যামেরার ফুটেজ দেখে নাও, যেটা তুমি আমার উপর নজর রাখার জন্য বসিয়েছিলে। সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এরপর দাদা ও ভাবি আমার কাছে ক্ষমা চাইতে শুরু করল। কিন্তু তাদের ক্ষমা করার মতো আমি আর কোনো ইচ্ছা রাখিনি। তারা যা পরিকল্পনা করেছিল তা আমাদের পরিবারেও ছড়িয়ে পড়েছিল, এবং সবার সঙ্গে তাদের সম্পর্ক ভেঙে গেছে। এখন তারা একেবারে একা হয়ে গেছে, তাদের কর্মের ফল ভোগ করছে। বন্ধুরা, আজকের দিনে মানুষ তার নিজের রক্তের সম্পর্ককেও ভুলে যাচ্ছে শুধুমাত্র টাকার জন্য। সত্যি কি টাকা সম্পর্কের চেয়ে বেশি মূল্যবান হয়ে গেছে? গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। কুনাল বারবার বলছিল, মামি, আপনি অনেক মিষ্টি, অনেক কিউট। আমি মজা করে বললাম, তাহলে পাশের বাড়ির মেয়েদের নিয়ে ভাবছ কেন? আমার মধ্যে কি খুঁত দেখলে? কুনাল একটু হেসে বলল, মামি, আপনি এসব কি বলছেন? আপনার মাথা তো ঠিক আছে। তাই বুঝি। তাহলে আজ সকালে যখন আমি প্রীতমকে খাওয়াচ্ছিলাম, তখন তুমি কি করছিলে? আর যখন আমি ফ্লোরে কিছু তুলছিলাম তখন? আমার এত কথা শুনে কুণালের মুখ হা হয়ে গেল। সে লজ্জা পেয়ে বলল, সরি মামি। আমি আর তাকে কিছু বলার সুযোগ দিলাম না। আমি তাকে আমার ঘরে নিয়ে গেলাম। আমার নাম পূজা। আমি 30 বছর বয়সী বিবাহিত মহিলা এবং আমার বিয়ে হয়েছে 5 বছর হল। আমাদের একটি 1 বছরের ছেলে রয়েছে। আমি এখনও আগের মতোই আকর্ষণীয় দেখতে ছিলাম, এবং সম্ভবত এই কারণেই আমার সম্পর্কে অনেকেই আগ্রহী হয়ে থাকে।
বাইরে বের হলেই সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমার ভাগনা কুণালের সাথেও এমনই কিছু ঘটে যায়। যদিও আমি তাকে বুঝিয়েছিলাম যে এটি সঠিক নয় এবং এটি জানাজানি হলে সমস্যা হতে পারে, তবুও সে থামেনি। ফলে পরিস্থিতির চাপে আমাকেই শেষমেশ তার কথা মানতে হয়। এরপর 1 মাস ধরে আমাদের মধ্যে যা ঘটে তা নিয়ে আরও কিছু কথা বলবো এই গল্পে। আমি এক বাচ্চার মা হলেও আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম। তাই এখন সবাই বলে আমি নাকি আগের থেকেও অনেক সুন্দর আর আকর্ষণীয় হয়েছি। আমি শহরে থাকার কারণে আমি সবসময় ছোট পোশাক আর জিন্স পরতে ভালোবাসতাম। তারপরেও আমার স্বামী আমাকে তেমন সময় দিতেন না। তাই আমি নিজেকে ভীষণ একাকী মনে করতাম। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমাদের শহরে একটি কাপড়ের দোকান রয়েছে, তাই আমি এবং আমার স্বামী রমেশ 2 বছর আগে গ্রাম ছেড়ে শহরে এসে বসবাস শুরু করেছি। এদিকে এইবার আমার ভাগনা কুণাল আমাদের বাড়িতে ছুটি কাটাতে এসেছে। সে 10ম শ্রেণীতে পড়ে। স্কুল থেকে 1 মাসের ছুটি পেয়ে এবার সে আমাদের কাছে এসে মজা করে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। কুণাল যখন আমাদের বাড়িতে আসার জন্য বাসস্টপে পৌঁছায়, তখন আমি নিজেই তাকে আনতে যাই। কারণ আমার স্বামী রমেশ সব সময়ের মতো দোকানে ব্যস্ত ছিল। বাসস্টপে যাওয়ার সময় আমি জিন্স আর টি শার্ট পরেছিলাম, যা কুণালের নজর কেড়ে নেয়। তখন আমাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি মাঝে মাঝে একটু অন্যরকম পোশাক পরে নিই, যেমন জিন্স আর টি শার্ট, আর আমার স্বামী রমেশ এতে কিছু বলেন না। আমি কি পরলাম না পরলাম আমার স্বামীর কোনো যায় আসত না। সেদিন কুণাল বাসস্টপে আমার জন্য অপেক্ষা করছিল। এখন আমি আপনাদের কুণাল সম্পর্কে কিছু বলি। সে আমার ভাগনা। সে গ্রামে থাকে। দূর থেকে আমি কুণালকে ডেকে উঠলাম, কিন্তু আমাকে জিন্স পোশাকে দেখে সে প্রথমে চিনতে পারেনি এবং এদিক সেদিক তাকাতে লাগল। আমি যখন তাকে হাত দিয়ে ইশারা করলাম, তখন সে আমার কাছে এসে পৌঁছায় এবং প্রথমেই আমার পায়ে ছোঁয়। আমি তাকে আশীর্বাদ দিয়ে বললাম, আরও কত করবে কুণাল? আমি তো এতটাও বুড়ি নেই। কুণাল হাসতে হাসতে বলে, না মামি, আপনি তো এখনও 18 বছরের মতোই দেখাচ্ছেন। আমি তো আপনাকে চিনতেই পারিনি। যদি আপনি সিঁদুর না পরতেন, কেউ বলতেই পারত না যে আপনি একজন বাচ্চার মা। তার কথা শুনে আমি হেসে বললাম, যাও, এবার অনেক হয়েছে, আর মিথ্যা বলো না। তোমার মামা তো সবসময় বলে যে আমার মধ্যে আগের সেই উজ্জ্বলতা আর নেই। তখন কুণাল বলে উঠল, সত্যিই বলছি মামি, আপনি অনেক কিউট দেখাচ্ছেন। মনে হচ্ছে আগের থেকে অনেক সুন্দর লাগছেন। কুণালের মুখ থেকে নিজের প্রশংসা শুনে আমি একটু খুশিই হচ্ছিলাম, কারণ রমেশ আমার স্বামী তো কখনো আমার প্রশংসা করে না। কাজ সেরে বাড়ি ফেরার সময় সারাটা পথ কুণাল আমার সাথে কথায় মশগুল ছিল। কুণালের আমার হাত ধরে রেখেছিল এবং আমি বললাম, তুমি তো আর ছোট নও যে হারিয়ে যাবে। তখন কুণাল মজা করে বলল, কি হয়েছে মামি? হাত ধরলে কি আপনার হাত মলা হয়ে যাবে নাকি? কুণালের উচ্চতা আমার থেকে সামান্য কম ছিল, আর আমি সেদিন শাড়ি পরিনি, তাই একটু অস্বস্তি হচ্ছিল। বাড়িতে পৌঁছানোর পর কুণাল গোসল সেরে নিল। আমি তার জন্য চা এবং কিছু নাশতা তৈরি করে দিলাম। তারপর আমরা একসঙ্গে বসে চা খেলাম। এই সময় আমি কুণালের কাছে তার মা ও পরিবারের সবার খোঁজ খবর নিলাম এবং রমেশকেও ফোন করে জানিয়ে দিলাম যে কুণাল এসে গেছে। আমার ছেলে প্রীতম, যাকে আমরা আদর করে খুব প্রীতমখু বলে ডাকি, তখনও ঘুমাচ্ছিল। গল্প করতে করতে আমি মজা করে কুণালকে জিজ্ঞেস করলাম, এই যে, কোনো গার্লফ্রেন্ড বানিয়েছ নাকি এখনও সিঙ্গেল ঘুরছ? আমার মুখে এমন প্রশ্ন শুনে কুণাল একটু লজ্জা পেল। আমি হাসতে হাসতে বললাম, আর বলেও ফেল। এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো আর তোমার মাকে কিছু বলবো না। তখন কুণাল একটু হেসে বলল, আসলে মামি, একটা মেয়ে আছে, কিন্তু আমি এখনও কিছু বলিনি। আমি আবার মজা করে বললাম, ওহ, তাহলে এখনও কিছু বলেনি। কুণাল মজা করে বলল, মামি, কথা তো দূরের কথা। কুণালের কথা শুনে আমি এত হাসছিলাম যে পেটে ব্যথা হয়ে গেল। গল্প করতে করতে কখন বিকেল 5টা বেজে গেছে বুঝতেই পারিনি। এদিকে আমার ছেলে প্রীতম ঘুম থেকে উঠে গেছে, তাই কুণাল তার সাথে খেলতে শুরু করল, আর আমি বাড়ির কাজকর্মে ব্যস্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর কুণাল প্রীতমকে নিয়ে আমার কাছে এলো, কারণ সে কাঁদছিল। কুণাল বলল, মামি, অনেকক্ষণ ধরে সে শান্ত হচ্ছে না, আপনি একটু সামলান। আমি বুঝলাম হয়তো ও ক্ষুধার্ত, কারণ দুপুরেও তাকে খাওয়ানো হয়নি, তাই আমি রান্নাঘরে গিয়ে প্রীতমকে খাওয়াতে শুরু করলাম। এ সময় দেখলাম কুণাল আমার দিকে তাকিয়ে আছে।
আর আমি চোখ ফেরাতেই সে সরে গেল। আমি বুঝতে পারছিলাম তার মনের মধ্যে কিছু চলছে। আমি মৃদু হেসে বললাম, কি হয়েছে কুনাল? এতে লজ্জা পাওয়ার কি আছে? এরপর আমি তাকে বললাম, প্রীতমকে বিছানায় শুইয়ে দাও, এখন অনেকক্ষণ ঘুমাবে। তারপর আমি সবার জন্য রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লাম। এতক্ষণে রমেশও দোকান থেকে বাড়ি ফিরে এলো। রাতে রমেশ কাজ সেরে গোসল করে খাওয়ার জন্য বারান্দায় চলে এলেন। খাওয়া দাওয়ার পর রমেশ ও কুনাল কিছুক্ষণ গল্প করল, আর আমি রান্নাঘরের কাজ গুছিয়ে নিলাম। এরপর রমেশ ক্লান্ত হয়ে তার ঘরে গিয়ে শুয়ে পড়লেন। আমি কুনালের জন্য পাশের ঘরে বিছানা ঠিক করে দিলাম, কারণ বাইরে ঠান্ডা পড়তে শুরু করেছে। তারপর আমি নিজের ঘরে চলে গেলাম। ততক্ষণে রমেশ আমাদের ছেলে প্রীতমকে দোলনায় শুইয়ে দিয়েছে এবং আমার অপেক্ষায় ছিল। কিন্তু যখন আমি চুল বেঁধে বিছানায় পৌঁছালাম, দেখলাম রমেশ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে আমার সব অনুভূতিই ম্লান হয়ে গেল, কারণ গত কিছুদিন ধরে রমেশ বেশ চিন্তিত ছিল। সম্ভবত দোকানের কাজ ভালোমতো চলছিল না। তাই তাকে জাগালাম না, কারণ তার মানসিক চাপ বাড়াতে চাইনি। একটু মন খারাপ নিয়ে আমিও শুয়ে পড়লাম। কিন্তু তখন হঠাৎ মনে পড়ল যে আজ কুনাল এসেছে। সময় কাটানোর জন্য তার ঘরের দিকে চলে গেলাম। গিয়ে দেখলাম কুনাল বিছানায় শুয়ে সিনেমা দেখছে। আমাকে দেখে সে উঠে বসে বলল, মামি, কি হয়েছে? আপনি এখনো ঘুমাননি? আমি হেসে বললাম, না রে, কিছু না। ঘুম আসছে না, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। আমি বললাম, তোমার কাছে চলে এলাম। আচ্ছা, কি দেখছ? কুনাল মুচকি হেসে বলল, কিছু না মামি, ঘুম আসছে না, তাই সিনেমা চালিয়ে রেখেছি। আমি মজা করে বললাম, ওহ, কেমন সিনেমা? কোনো বিশেষ সিনেমা তো দেখছ না? কুনাল লজ্জা পেয়ে বলল, আরে না মামি, আপনি এসব কি বলছেন? তখন আমি হাসতে হাসতে বললাম, কেন? হিন্দি রোমান্টিক সিনেমা তুমি দেখ না নাকি? কুনাল বলল, হ্যাঁ, মাঝে মাঝে দেখি। এরপর কুনালও মজা করে জানতে চাইল, মামি, আপনি কি দেখেন? আমি হেসে বললাম, আরে হ্যাঁ, আমি তো তোমার মতোই মাঝে মাঝে দেখি। কুনাল হাসতে হাসতে বলল, আপনি এত মজার মজার কথা বলেন মামি। ইচ্ছা করে আপনার সাথে সারারাত গল্প করি। আমি হেসে বললাম, 1 মাস থাকলে দেখবে আমার কথা শুনতে শুনতে তোমারও বিরক্ত লাগবে, যেমন তোমার মামার হয়। তখন কুনাল একটু অবাক করে বলল, মামি, যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আমি বললাম, বলো কুনাল, আমি কেন কিছু মনে করব? কুনাল বলল, মামি, যদি আপনার আশেপাশে আমার বয়সী কোনো মিষ্টি মেয়ে থাকে, তাহলে আমার সাথে একটু আলাপ করিয়ে দেবেন। তাহলে আমার ছুটিগুলোও ভালো কাটবে। আমি একটু মজা করে বললাম, ওহ, ভালো তো। এতই সহজ ভাবছ তুমি? কুনাল বারবার বলছিল, মামি, আপনি অনেক মিষ্টি, অনেক কিউট। আমি মজা করে বললাম, তাহলে পাশের বাড়ির মেয়েদের নিয়ে ভাবছ কেন? আমার মধ্যে কি খুদ দেখলে? কুনাল একটু হেসে বলল, মামি, আপনি এসব কি বলছেন? আপনার মাথা তো ঠিক আছে, তাই তো? আমি মুখ গোমড়া করে বললাম, এটা কি বললে? কি মনে করছো আমি কিছু বুঝি না? আজ সকালে যখন আমি প্রীতমকে খাওয়াচ্ছিলাম, তখন তুমি কি করছিলে? আর যখন আমি ফ্লোরে কিছু তুলছিলাম তখন? আমার এত কথা শুনে কুনালের মুখ হা হয়ে গেল। সে লজ্জা পেয়ে বলল, সরি মামি, আমি তো মজাক করছিলাম। আমি হেসে বললাম, আরে সরি বলার কিছু নেই। তোমরা ছেলেরা ঠিক এই রকমই। আগে গম্ভীর হয়ে কথা বলো, তারপর সরি বলে আমাদেরই অপ্রস্তুত করে দাও। তখন কুনাল আমাকে খুশি করতে বলল, মামি, আপনি রেগে গেলে আরও সুন্দর লাগে। আমি একটু মজা করে বললাম, ওটা না, এখন অনেক হয়েছে। এবার ঘুমাতে যাও, আমাকেও সকালে উঠতে হবে। যখন আমি বের হচ্ছিলাম, কুনাল আমার হাত ধরে বলল, মামি, আমরা তো এখন বন্ধু। কবে আবার আপনার সাথে গল্প করতে পারব? আমি হেসে বললাম, এত সহজে নয়, সময় হলে দেখা যাবে। তারপর হাসতে হাসতে নিজের ঘরে চলে এলাম। সকালে আমি একটু দেরি করে উঠলাম। ততক্ষণে রমেশ আমার স্বামী বাইরে থেকে হাঁটাহাঁটি করে ফিরেছে এবং কুনালকেও নিয়ে এসেছে। কুনালের চোখে তখনও ঘুমের ভাব ছিল। আমি রমেশকে বললাম, কুনালের এত সকাল সকাল ঘুম ভাঙালে কেন? দেখছ, ওর চোখ এখনো লাল। রমেশ মুচকি হেসে বলল, আরে ছেলেরা সব ঠিক আছে, একটু মজাই তো করছিলাম। রমেশ বললেন, কিছু হবে না পূজা, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে, বলে চা খেতে বসলেন। ততক্ষণে প্রীতমও ঘুম থেকে উঠে গেছে।
তাই আমি তাকে খাওয়াতে শুরু করলাম। এরপর রমেশ বলল, পূজা, তুমি তাড়াতাড়ি আমাদের জন্য দুপুরের খাবারটা বানিয়ে দাও। আজ কুণালকে দোকানে নিয়ে যাব, সেও একটু দোকান দেখে আসুক। রমেশের মুখে কুণালকে সাথে নিয়ে যাওয়ার কথা শুনে আমার সব আনন্দ মাটি হয়ে গেল। আমি বললাম, এত তাড়াহুড়ো কেন? কালই তো এসেছে, ওকে একটু বিশ্রাম নিতে দাও। রমেশ বলল, এভাবে ঘরে বসে থাকলে ও বোর হয়ে যাবে, দোকানে গেলে মনও ভালো থাকবে। আমি একটু রেগে বললাম, তাহলে আমার কি হবে? আমি তো প্রতিদিনই ঘরে বোর হই। ভেবেছিলাম কুণাল এসেছে, একটু ভালো সময় কাটবে, আর এখন তুমিই ওকে নিয়ে যাচ্ছ। তুমি চলে যাওয়ার পর বাড়িতে কথা বলার মতো কেউ থাকে না। আমার কথাগুলো শোনার পর রমেশ মুচকি হেসে আমার গাল টেনে বলল, আচ্ছা ঠিক আছে, নেব না তাহলে, এখন আর রাগ করো না। তবে সত্যি বলছি, তোমাকে রেগে গেলে আরও সুন্দর দেখায়। আমি মুখ ভার করে বললাম, এত বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করতে হবে না। যদি সত্যিই নিয়ে যেতে মনস্থির করেছ, তাহলে নিয়ে যাও, আর বলবে না যে আমি কিছু শুনি না। তারপর আমি দুজনের জন্য খাবার প্যাক করে দিলাম, আর তারা দোকানের দিকে রওনা হলো। সন্ধ্যায় রমেশ ফিরে এসে সোজা স্নান করতে গেলেন, আর কুণাল এসে ঢুকল রান্নাঘরে, যেখানে আমি রুটি বানাচ্ছিলাম। এসেই সে আমার কাঁধে মাথা রেখে বলল, মামি, আজ তো আপনাকে ছাড়াই সারা দিন মন বসেনি। আমি হাসি চেপে বললাম, হ্যাঁ জানি, তবে আগে বলো তো আমার জন্য কিছু আনছো কি? কুণাল হেসে বলল, হ্যাঁ মামি, নিয়ে এসেছি। আমি তাকে বললাম, তাহলে তাড়াতাড়ি স্নান সেরে নাও, এরপর আমরা সবাই মিলে খেয়ে নেব। তখন পর্যন্ত রমেশ খাওয়া শেষ করে প্রীতমের সাথে খেলায় ব্যস্ত ছিল। আমি কুণালের জন্য খাবার দিয়ে নিজে বাটিগুলো পরিষ্কার করতে শুরু করলাম। খাওয়া শেষে কুণালও তার প্লেট নিয়ে রান্নাঘরে এসে বলল, মামি, আপনি তো অনেক কাজ করেন, নিশ্চয়ই ক্লান্ত হয়ে যান। চলুন আমি কিছুটা সাহায্য করি। আমি হেসে বললাম, ও এখন মামিকে ইমপ্রেস করছো নাকি? কুণাল একটু হেসে বলল, না মামি, তা নয়, তবে আজকাল আপনাকে একটু বেশি ভালো লাগছে। আমি মজার ছলে বললাম, কি ব্যাপার কুণাল, এত ভালো লাগছে কেন? কুণাল লজ্জা পেয়ে হেসে বলল, মামি, আপনার সব কথারই উল্টো মানে বের করেন। এরপর আমি নিজের ঘরে গেলাম। রমেশ যেন আমারই অপেক্ষায় ছিলেন, আর প্রীতমকে তিনি প্রতিদিনের মতোই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। ঘরে ঢুকতেই আমি রমেশকে জিজ্ঞেস করলাম, এখনো ঘুমাওনি? কি হয়েছে? রমেশ এসে বললেন, আসলে ঘুম আসছে না, তাই একটু জেগেছিলাম। আমি একটু মজা করেই বললাম, আচ্ছা। আর যখন আমায় ঘুম আসতো না তখন তো কিছু বলনি। রমেশ একটু থেমে বললেন, পূজা, তুমি তো জানো গত কয়েকদিন ধরে দোকানের কাজটা ঠিকমতো চলছে না, তাই একটু চিন্তায় ছিলাম। আমি মুচকি হেসে বললাম, ওহ আচ্ছা, এত ভাবনার কিছু নেই, ঠিক হয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। অনেক দিন পর রমেশ জানালেন যে তিনি কিছুটা বেশি সময় আমার সাথে কাটাতে চান, আর এটাই শুনে আমার মন আনন্দে ভরে উঠল। এরপর বেশ কিছুক্ষণ ধরে আমরা একসাথে সময় কাটালাম, নানা গল্প আর হাসিঠাট্টায় মেতে উঠলাম, যতক্ষণ না আমার হাসি থামানো মুশকিল হয়ে গেল। তার এতটা সময় নিয়ে আমার পাশে থাকার আগ্রহ দেখে মনটা সত্যিই প্রশান্তিতে ভরে উঠল। এরপর গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে যখন কুণালের জন্য চা নিয়ে গেলাম, দেখলাম সে চা খেতে চাচ্ছিল না। বুঝতে পারলাম রাতে আমি তার সাথে কথা বলতে পারিনি বলে তার মন খারাপ। আমি স্নেহভরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে কুণাল, তুমি কি আমার উপর অভিমান করেছ? কুণাল মৃদু কণ্ঠে বলল, রাতে তুমি আমার কাছে আসনি কেন? কুণাল বলল, মামি, জানো আমি একটানা রাত 1টা পর্যন্ত তোমার অপেক্ষা করছিলাম। তার কথায় আমি চুপ হয়ে রইলাম, কিন্তু তার প্রতীক্ষা দেখে বুঝতে পারলাম আমরা যা করতে যাচ্ছিলাম তা ঠিক নয়। অনেকদিন পর যেন আমার ভাবনায় কিছুটা স্পষ্টতা এলো, তাই আমি কুণালকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং তার কাছে ক্ষমাও চাইলাম। তখন কুণাল বলল, মামি, এভাবে কথা বলছো কেন? আমি জানি তোমার হয়তো আজ একটু বিশ্রামের দরকার, তবে কাল কিংবা পরশু কিছু সময় বের করো, তোমার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। কুণালের এমন আবেগ দেখে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম, বুঝলাম যে ও সহজে বুঝতে চাইছে না। ঠিক সেই সময় রমেশ ডাক দিয়ে বলল, পূজা, শিগগিরই খাবারটা গুছিয়ে দাও, আজ আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। আমি রান্নাঘরে গেলাম, রমেশের জন্য খাবার প্যাক করলাম। রমেশ বের হওয়ার সময় আমি বললাম, আজও কুণালকে তোমার সাথে নিয়ে যাও, যাতে ও একটু বাইরে ঘুরে আসে। জানতাম বাড়িতে থাকলে ও আমাকে একা থাকতে দেবে না।
তবে রমেশ একটু অবাক হয়ে বললেন, কালও তো তুমি বললে ওকে বাড়িতে থাকতে দাও, আর আজ সাথে নিয়ে যাওয়ার কথা বলছ। ও তো দোকানে মনও বসাতে পারছে না। এটা বলেই রমেশ চলে গেলেন। কুণাল ঘর থেকে বেরোতেই আমার পিছু পিছু রান্নাঘরে চলে এলো এবং আমাকে বোঝানোর চেষ্টা করতে লাগল, প্লিজ মামি, একটু ভাবো। তার এমন অনুরোধ দেখে বুঝতে পারছিলাম সে হয়তো সহজে মানবে না, এবং তার এই জেদটার কারণও আংশিকভাবে দায়ী আমি নিজেই। অবশেষে ভাবলাম, আচ্ছা কুণাল, ঠিক আছে, চলো ঘরে যাই। কিন্তু তখনই কেন যেন আমার চোখে জল চলে এলো। কুণাল সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, মামি, তুমি কি সত্যিই খুশি নও? তার প্রশ্ন শুনে অজান্তেই আমার চোখ ভিজে উঠল, আর আমি তার পায়ের কাছে বসে বললাম, প্লিজ কুণাল, আমাকে ক্ষমা করে দাও। আমারই ভুল ছিল, তোমার সাথে এমন মজা করা উচিত ছিল না। যেদিন তুমি এখানে এলে তখন থেকেই কেমন একটা অস্থিরতা অনুভব করছিলাম। বুঝতে পারছিলাম তোমার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছি, কিন্তু পরে বুঝতে পারলাম এটা ভুল। এটা ঠিক নয়, তুমি তো আমার ছেলের মতো। আমাদের সম্পর্কটা এমন হওয়া উচিত নয়। প্লিজ আমাকে ক্ষমা করো। আমার কথা শোনার পর কুণাল আর এক মুহূর্তও সেখানে থাকেনি। দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেও তার ভুল বুঝতে পারছিল। আসলে প্রতিটা সম্পর্কের একটা সীমা থাকে, যা অতিক্রম করা ঠিক নয়। গল্পে কুণালের প্রতি মাতৃসুলভ মমতা এবং কুণালের কিছু আবেগের কারণে একটি সীমানা অতিক্রম করার প্রবণতা তৈরি হয়েছিল। তবে সময়মতো ভুল স্বীকার এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ তাদের সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনে। এই গল্পে কুণালের প্রতি মূল চরিত্রের মমতা এবং স্নেহ ছিল মাতৃসুলভ। কিন্তু যখন সেই মমতা এবং স্নেহ কিছু সীমারেখা অতিক্রম করার পর্যায়ে পৌঁছে যায়, তখন তিনি উপলব্ধি করেন যে সম্পর্কের একটি নির্দিষ্ট সীমানা থাকা উচিত। প্রতিটি সম্পর্কের মধ্যে কিছু অপ্রকাশিত সীমা থাকে, যা অতিক্রম করা সম্পর্ককে জটিল করতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। কুণালের প্রতি তার আবেগ ছিল ভালোবাসার মতোই, কিন্তু সেই ভালোবাসা যেন ভুল পথে না যায় সেদিকে মনোযোগী থাকা প্রয়োজন ছিল। প্রায়শই সম্পর্কের সমস্যাগুলির সমাধান খোলামেলা কথোপকথনের মধ্যেই নিহিত থাকে। গল্পের মূল চরিত্রটি কুণালের সঙ্গে সোজাসুজি কথা বলেন এবং নিজেদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির সমাধান করেন। তার খোলামেলা কথোপকথন কুণালকে নিজের অবস্থান এবং অনুভূতির ব্যাপারে সচেতন হতে সহায়ক হয়। এই ধরনের সৎ এবং সরল যোগাযোগ আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন সম্পর্কের সমস্যাগুলো সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পে আমরা দেখতে পাই যে সংযম এবং আত্মনিয়ন্ত্রণ একটি সম্পর্ককে সঠিক পথে রাখতে কতটা সহায়ক হতে পারে। মূল চরিত্রটি বুঝতে পারেন যে তার আবেগকে নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ তা সম্পর্কের সৌন্দর্য এবং মর্যাদাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আবেগ এবং অনুভূতির প্রতি সংযম থাকা অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষত তখন যখন সেগুলো সম্পর্কের সীমানা অতিক্রম করার ঝুঁকিতে থাকে। গল্পের শেষের দিকে কুণাল নিজের ভুল বুঝতে পেরে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এটি সম্পর্কের মর্যাদা এবং সীমা রক্ষা করার জন্য তার নিজস্ব সিদ্ধান্ত। প্রতিটি সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান, যার অভাবে সেই সম্পর্ক অবমূল্যায়িত হতে পারে। কুণাল এবং মূল চরিত্রের মধ্যে সম্পর্কের প্রতি এই শ্রদ্ধাবোধ এবং বোঝাপড়া তাদের ভুল বুঝতে এবং একে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে সহায়তা করে। গল্পটি শেষ পর্যন্ত আমাদের জানায় যে প্রতিটি ভুলই একটি শিক্ষা। এই অভিজ্ঞতা তাদের উভয়ের জন্যই শিক্ষণীয়, যা ভবিষ্যতে তারা সম্পর্কের ব্যাপারে আরও সচেতন এবং সংযত হয়ে উঠতে পারবেন। গল্পটি দেখায় যে ভুল থেকে শিক্ষা নিয়ে তা পরবর্তীতে সঠিক পথে পরিচালিত করাই সবচেয়ে বড় আত্মোন্নয়ন। অতএব এই গল্পটি আমাদের বোঝায় যে সঠিক সম্পর্ক বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা এবং সীমানার প্রতি সম্মান থাকা অত্যন্ত প্রয়োজন। আবেগ থাকা সত্ত্বেও সংযম বজায় রাখা, আত্মনিয়ন্ত্রণ করা এবং সম্পর্কের মর্যাদা রক্ষা করা হল এই গল্পের প্রধান শিক্ষণীয় বিষয়। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।